আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিসের প্রমাণের কথা বলছিস তুই? আমাদের সবটা খুলে বল। বড় শ্বাস নিয়ে সবাইকে কালকে রাতের ব্যাপারটা খুলে বললাম। বাবা আর ভাইয়া কথাটা শুনে খানিকটা শান্ত হলেও ভাইয়া আবারও খানিকটা কড়া গলায় বলে উঠল, সে না হয় ঠিক আছে, আয়াস ভালো লোক নয় বুঝলাম, কিন্তু এটা কি জিনিস? আয়াস চৌধুরীকে পুলিশ নিয়ে যাওয়ার সাথে সাথে প্রেস মিডিয়া সবাই ঝাঁপিয়ে পড়েছে। খবরের হেডলাইনে এখন একটাই নিউজ, বিশাল রিস্কের ব্যবসায়ী আয়াস চৌধুরী লাইসেন্স ছাড়া রিভলভার ব্যবহারের জন্য গ্রেপ্তার। শুধু তাই নয়, তার বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন মাহাতাব রায়জাদার মেয়ে আনিশা রায়জাদা। এই নিউজ এখন চ্যানেলে চ্যানেলে, সেটা জানিস? ভাইয়ার কথা শুনে খানিকটা অবাক হলাম। কয়েক সেকেন্ড ভাবুক হওয়ার পর মুখ প্রসারিত করে হেসে হাততালি দিয়ে বলে উঠলাম, গ্রেট নিউজ। ভাইয়া, বাবা, তোমরা এই নিউজের জন্য এত রিয়্যাক্ট করছো কেন? ওরা তো সত্যিটা বলেছে, ভালো হয়েছে নিউজ বেরিয়েছে। আয়াস চৌধুরীর আসল রূপ জানুক সবাই, তাতে এত রিয়্যাক্ট করছো কেন? বাবা খানিকটা দম ফেলে বলে উঠল, দেখ আনিশা, আমি বুঝতে পারছি আয়াস চৌধুরীর উপর অনেক ক্ষেপে উঠেছিস তুই, কিন্তু কি বলতো, এমন নিউজ আর বিস্তারিত জানার জন্য বাড়িতে প্রেস মিডিয়ার লোক তো ভিড় করবে, তাই না? ওদের সামলানো তো এক প্রকার বড় ঝামেলা। আমি জানি বাবা, কিন্তু আমি দোষটা তোমাদেরকেই দিতে চাই। তোমরা যদি আমার কথা বিশ্বাস করতে তাহলে এমন হতো না। শুধু ওই আয়াস নয়, তোমাদের ওপরেও বেশ রেগে আছি আমি। কথাটা বলে আর সেখানে থাকলাম না, দৌড়ে নিচের ঘরে এসে গেটটা লাগিয়ে দিলাম। রাগ হচ্ছে ভীষণ। ঋদ্ধি আপু আমার পিছু পিছু এসে দরজায় নক করে কয়েকবার ডাকলো। আমি সাড়া দিলাম না, একা থাকতে চাই। জীবনে কিছু কিছু মুহূর্ত একা থাকতেই ভালো লাগে। নিঃসঙ্গতার সাথে বন্ধুত্ব করতে খুব একটা খারাপ লাগে না, বরং ভালোই লাগে। বিকেলে ছাদে দাঁড়িয়ে আছি, রেলিংয়ের ওপর ভর দিয়ে দেখছি নিচ দিকে। মিডিয়ার লোকেরা হুড়মুড়ি খেয়ে পড়ছে বাড়ির সামনে। বাবার কথাগুলো ভুল ছিল না, ঠিকই বলেছিল। ব্যাপারটা পুরোপুরি ঝামেলার। উফ, নিচে হয়তো বাবা আর ভাইয়া ব্যাপারটা সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। আমাকে ছাদে আসতে বলেছে বাবা, তাই বাধ্য হয়ে ছাদে এই ফুরফুরে হাওয়ার সব লোকেদের ভিড় দেখছি ওপর থেকে। মিডিয়ার লোকেরা পারেও বটে, কোনো একটা ছোট্ট ইস্যু পেলেও কোনো রকম বেতন বা পুরস্কার ছাড়াই বিষয়টা বড় করে ফেলার দায়িত্ব তারা পালন করে। আর এমন কোনো খবর পেলে তো কথাই নেই, জানি না কখন তারা যাবে। অশান্তির এক শেষ। মুখ ফুলিয়ে দোলনায় বসে পড়লাম। সন্ধ্যার আগে বিকেলের আকাশে নানান রঙের ছোঁয়া, কত সুন্দর লাগছে আকাশটাকে। পায়ের ধূপধাপ আওয়াজ শুনে বাঁকা চোখে তাকালাম। ঋদ্ধি আপু আসছে, এসেই দুম করে বসে পড়ল আমার পাশের দোলনায়। সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল, এই আয়াস চৌধুরী কে রে? নাম নিও না তো আপু। লোকটার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ফ্রেশ মনটাও বিরক্তিতে তেতো হয়ে যায়। ঋদ্ধি আপু আমার গায়ে ঢলে পড়ল, আবারও নরম সুরে বলল, বল না, যখন এসেছি এই আয়াস চৌধুরীকে নিয়ে ঝামেলা দেখছি। লোকটার নাম তো শুনেছি, তবে ভালো করে চিনি না। আমি চোখ মুখ কাছুমাছু করে বললাম, একটা 1 নম্বর অসভ্য, নোংরা আর বিরক্তিকর লোক। আরে এভাবে বললে কি করে হবে, পুরোটা ডিটেলসলি বল। আমি মুখটা বাংলার পাঁচের মতো করে ঋদ্ধি আপুকে একে একে সব ঘটনা বলতে শুরু করলাম। একটু একটু করে ঋদ্ধি আপুর মুখ খুলতে থাকলো। অবশেষে হা হয়ে বলে উঠলাম, হাউ রোমান্টিক রে, ছেলেটা দেখতে কেমন ছিল? আমি আপুর দিকে চোখ বড় বড় করে তাকালাম। অবিশ্বাস্য কণ্ঠে বললাম, ঋদ্ধি আপু, তুমি না সুন্দর নয়, লুচু হয়ে যাচ্ছ। শেষমেশ কিনা ওই ঘৃণ্য লোকটার সম্বন্ধে জানার স্বাদ জাগলো তোমার? আরে জানবো না, দেখ, ছেলেটা হয়তো তোকে সত্যিই ভালোবাসে। এভাবে ধরিয়ে দিয়ে কি ঠিক করলি? ভালোবাসুক বা না বাসুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। হি ইজ এ ক্রিমিনাল। ওনার ভালোবাসা আমার কাছে ঘৃণার। হ্যাঁ, ভালোবাসাটা ঘৃণার। আমার রেগে যাওয়া দেখে ঠোঁট ভিজিয়ে আমার কাঁধে হাত রেখে বলল, রিল্যাক্স সাবি, যা করেছিস ভালোই করেছিস, তোর ওপর বিশ্বাস আছে আমার। আপুর কথায় মুচকি হাসলাম আমি। পরের দিন সকাল সকাল শাড়ি পরে সাজছি। রাগে আমার লাল আর নাক লাল হয়ে যাচ্ছে। ঋদ্ধি আপু আমার চুলে খোপা করে দিতে ব্যস্ত। আমার মুখ দেখে আপু বলে উঠল, মুখটা এমন করে রেখেছিস কেন রে?
তো কেমন করব? হাসাহাসির মুডে মোটেও নেই আমি। খুব কি প্রয়োজন ছিল পাত্রের সামনে আমাকে সং সেজে হাজির করানোর? ঋদ্ধি আপু কিছু না বলে হাসলো। তখনই ভাইয়া আমার ঘরে তাড়াতাড়ি করে ঢুকে বলে উঠল। কিরে, কি হলো তোদের? রোশনরা চলে এসেছে? আমি টুল থেকে উঠে শাড়ি ধরে ভাইয়ার সামনে গিয়ে রেগে বললাম, আসছে বসতে বল ভাইয়াদের, এত তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। সে কিরে, ভাইয়া বলছিস কেন? দেখ, ওরা এখন পাত্রপক্ষ। আমি চোখ জোড়া ছোট ছোট করে বললাম, পাত্রপক্ষ হোক আর পাত্রীপক্ষ, ছেলে তো সেই বড় আব্বুর ছেলে, সেক্ষেত্রে ও আমার ভাইয়া। এখন ওই ছেলের সাথে বিয়ে হোক আর না হোক ভাইয়াই ডাকবো। এত বছর খবর নেই কোথা থেকে হুট করে এসে বিয়ে করবে। শখ কত! তোর আজে বাজে কথা শোনার সময় আমার নেই, আমি যাচ্ছি। ঋদ্ধি, ওকে 5 মিনিটের মাঝে নিয়ে চলে আয়। ঋদ্ধি আপু মাথা নাড়ালো। আরও মিনিট 10 পর আপু আমাকে সং আর ভূত সব একসাথে সাজিয়ে নিচে নিয়ে এলো ধরে ধরে। নিচে এসে বড় আপু আর বড় আম্মুকে দেখে হাসি মুখে সালাম দিলাম। ওরা হেসে সালাম নিতেই রোশন ভাইয়াকে ভালো করে পর্যবেক্ষণ করে নিলাম। আকাশি শার্ট, সাদা প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি, মাথায় কোকড়ানো চুল আর চোখে মোটা ফ্রেমের চশমা। বাহ বাহ, বেশ জ্ঞানী মানুষ লাগছে, কিন্তু আদেও কতটা জ্ঞানী কে জানে। তারপর কোনো রকম ভঙ্গিমা না করে সোজাসুজি বলে উঠলাম, কেমন আছো রোশন ভাইয়া? আমার কথাই যেন আকাশ থেকে পড়লেন বড় আব্বু আর বড় আম্মু। ঋদ্ধি আপু হা হয়ে তাকালো, বাবা তো বিস্ফোরিত চোখে তাকালো, আসিফ ভাইয়া মিটমিট করে হাসতে থাকলো। ওদের রিয়াকশন দেখে নিজেও ভাবতে লাগলাম, আসলে আমি কি কোনো ভুল কিছু বলে ফেললাম? ঋদ্ধি আপু আমাকে ধাক্কা দিয়ে আমার হাতে ফলমূলের ট্রে ধরিয়ে দিল, ফিসফিসিয়ে বলল, এটা ওনাদের পরিবেশন করে আয়। আমি সম্মতি জানিয়ে এগিয়ে গেলাম। ট্রেটা টেবিলে রাখতেই কারো ছায়া পড়ল টেবিলে। এই সময় কে এলো? ঠিক সামনে মেইন দরজা। কৌতূহল দিয়ে দেখার আগেই পেছন থেকে সেই ভয়ানক কণ্ঠ ভেসে এলো, নিশা পাখি, মাই সুইটহার্ট। পেছনে ঘুরতে ইচ্ছে হলো না আর। তরতর করে ঘামতে শুরু করলাম। নিজের কপাল চাপড়ানোর ইচ্ছেটা জাগলো। বাঁকা চোখে তাকালাম সবার দিকে। রোশন ভাইয়া সহ তার ফ্যামিলির রিয়াকশন কিছুটা হতভম্ব রকমের। বাবা দৃষ্টিটা অবাক, আর বাকি সবাই বিস্মিত দৃষ্টিতে দেখছে। ছায়াটা আস্তে আস্তে এগিয়ে আসছে। বুঝতে দেরি হলো না, আয়াস এগিয়ে আসছেন। দম ফেলে অবশেষে পেছন ঘুরে তাকাতেই ওনাকে এত কাছে দেখে দুধাপ পিছিয়ে যেতেই কাছের টেবিলের সাথে পায়ে লাগলো। সঙ্গে সঙ্গে আয়াস আমার হাত ধরে টেনে সোজা করে দাঁড়িয়ে সুন্দর হাসি দিয়ে বললেন, এ কি, তুমি তো আমাকে দেখে ভয় পেয়ে গেলে নিশা পাখি, আর একটু হলে তো পড়ে যেতে। এই মুহূর্তে নিচের চোখজোড়া খুলে পরিষ্কার কাপড় দিয়ে মুছতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এসব আমার কল্পনা। আমি কি হ্যালুসিনেশনে আছি? হতভম্বতা কাটিয়ে বললাম, আপনি কি করে ছাড় পেলেন? সবই তো তোমার মায়া সুইটহার্ট, তোমার জাদু। তুমি আমাকে মনে করলে আর আমি চলে এলাম। তোমাকে আমার কাছে আসা দেখে কি কোনো শক্তি আটকাতে পারে? আমি তাতে দাঁত চেপে বললাম, শ্যাট আপ। কেন এসেছেন এখানে? সিন ক্রিয়েট করতে নাকি আমাকে মারতে? আমি তো আপনার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছি, সেই কারণে কি রিভেঞ্জ নিতে এসেছেন? রিল্যাক্স, এসব কি বলছো তুমি বলো তো? আমি সিন ক্রিয়েট করতে আসবো কেন? আমি তো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম নিশা পাখি, জাস্ট ফর ইউ। লাভ অর রিভেঞ্জ, এই দুটোর মধ্যে কোনটা সঠিক সেটা না হয় পরেই দেখা যাবে। আমি কিছু বলতে নেব তখনই বড় আব্বু বলে ওঠেন, কি হচ্ছে এখানে এসব? আমরা তানিশাকে দেখতে এসেছিলাম আমার ছেলের জন্য। মহতাব, এসব কি হচ্ছে? আমাদের ডেকে এনে অপমান করতে চাচ্ছিস তুই? বাবা তাড়াহুড়ো করে আমার কাছে এসে আমার হাত ধরে টেনে ওনাদের সামনে নিয়ে গেলেন। বিনয়ী কণ্ঠে বলে উঠলেন, একদমই না ভাই, আয়াস চৌধুরী তো জেলে ছিল। আমার মেয়ে প্রমাণ জোগাড় করে ওকে জেলে পাঠিয়েছিল, সে কারণেই হয়তো সিনক্রেট করতে এসেছে ছেলেটা। আয়াস মাথা নাড়িয়ে ঠোঁট চেপে বলে উঠলেন, নো আঙ্কেল, একদমই না। আমি তো আপনার মেয়ের বাঘিনী রূপকে পছন্দ করে ফেলেছি, তাই জন্য আমি বিয়ের প্রপোজালই এনেছি। তো এখানে কি আগে থেকে কোনো পাত্রপক্ষ ঠিক করা ছিল নাকি? রোশন ভাইয়াদের দিকে তাকিয়ে রোশন ভাইয়া একটু ভাবসাব নিয়ে গলায় খাকার দিয়ে বলে উঠল, হ্যাঁ, আনিসের সাথে আমার বিয়ে ঠিক হতে চলেছে। চলেছে? বিয়ে ঠিক তো হয়নি?
কে বলতে পারে আমার নিশা পাখি তোকে বিয়েই করলো না? কথাটা বলেই রোশন ভাইয়ার পাশে পায়ের উপর পা তুলে বেশ স্টাইল নিয়ে বসে পড়লেন আয়াস। আমি চেয়েও কিছু বলতে পারছি না, এখানে বড়দের সামনে কিছু বলতে গেলে খারাপ দেখাবে, তাই এই লোকটার পাগলামো তাতে দাঁত চেপে সহ্য করছি। বাবা এবার কিছুটা রাগ নিয়েই বলে উঠল, দেখুন আয়াস চৌধুরী, আপনি আমার ছোট হবেন। আমার কাছে আপনার রিকোয়েস্ট যে প্লিজ আপনি আমার মেয়ের হবু বর অর্থাৎ আমার হবু জামাইকে ছোট করবেন না। বাবা তুমি কেন ওই লোকটাকে রিকোয়েস্ট করছো? উনি এই বাড়িতে ঝামেলা বাঁধাতে এসেছেন, বুঝতে পারছো না? তখনই ভাইয়া আমাকে ইশারা করে গম্ভীরভাবে বলল, তুই চুপ কর নিশা প্লিজ। আজ তোর জন্য বড় আব্বুর সামনে বাবার মাথার নিচে নামিয়ে দিস না। আমি ভাইয়ার কথায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। আয়াস রোশন ভাইয়াকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ভাইয়ার কাঁধে হাত রেখে বললেন, তোর নাম কি তোর? রোশন রায়জাদা। আয়াস সঙ্গে সঙ্গে নিজের চোখ মুখ জড়িয়ে ফেললেন, জিহুব্বা বের করে কামড় দিয়ে বললেন, সি সি সি, আরে আনিশা, তোর ছোট বোনের মতো। ছোট বোনের মতো না দেখে বউ বউ নজরে দেখিস, এমন তো হওয়া উচিত নয়, তাই না? ভাইয়া জলদি করে বলে উঠল, দেখুন মিস্টার আয়াস চৌধুরী, রোশনকে আমার বোনের স্বামী হিসেবে আমরা বেছেছি। সো প্লিজ আপনি চলে যান এখন, আমি রিকোয়েস্ট করছি। আরে এত তাড়াতাড়ি যাই কি করে? আপনারা তো মেয়ের সিদ্ধান্তটাই শুনলেন না। এটা কি করে হয়? এই যুগে দাঁড়িয়ে ছেলে মেয়ে উভয়ের সিদ্ধান্ত থাকা উচিত, তাই না? রোশন ভাইয়াকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা ভাই শোন, তোর সাথে বাঘিনী আনিশার কতদিনের পরিচয়? রোশন ভাইয়া কোনো ভঙ্গিমা না করে স্বাভাবিকভাবেই বলে উঠল, অবশ্যই ছোটবেলা থেকে, তবে মাঝখানে অনেক বছর দেখা হয়নি। ও, এই মাঝখানের কয়েক বছর থেকেই না এই মেয়েটা আর এই মেয়ে নেই, জানিস? এই মেয়েটা একেবারে বাঘিনী হয়ে উঠেছে, যাকে সামলানো তোর কর্ম নয়। তাই বলি কি, এই বিয়ে তুই করিস না। আমি তো নিজেই সামলাতে পারি না, তোর মতো একটা ইডিয়েট কেমনে সামলাবে? কথাগুলো আয়াস ফিসফিসিয়ে বললেও পুরো কথা আমার আর ঋদ্ধি আপুর কানে এলো। ঋদ্ধি আপু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বুঝতে ব্যস্ত হয়ে পড়ল, আসলেই কি আমি বাঘিনীর রূপ ধারণ করেছি? আসলে এই মহিলাকে এখন কে বোঝাবে আমি একজন ভোলা ভালা মেয়ে? সে যাকে, ওকে না বোঝালেও চলবে। এখন এই লোকটাকে দেখলে গা ঘিন ঘিন করছে, তাই ওনাকে এই বাড়ি থেকে বের করাটা প্রয়োজন। আমি সবে আয়াসকে বলার মতো কথাগুলো মনে মনে তৈরি করছি, তার আগেই বাবা অতি ভদ্রভাবে বলে উঠল, আয়াস চৌধুরী, দেখো আমি জেনেছি আপনি আমার মেয়েকে পছন্দ করেন, কিন্তু আমি দুঃখিত, আপনার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। ওর জন্য ছেলে ঠিক করা হয়ে গেছে, আপনি নিশ্চয়ই বিষয়টা বুঝবেন। আয়াস সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেন আমার দিকে, তারপর সবার দিকে তাকিয়ে কিছুটা ভাবুক হয়ে পড়লেন উনি। কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে আবারও আগের মতো হাস্য উজ্জ্বল গলায় বলে উঠলেন, বাট আই হ্যাভ সাম কোশ্চেন্স। হেই ইডিয়েট, রোশন না কি যেন নাম, তুই কি রাজি বিয়েতে? রোশন ভাইয়া আয়েশের কথায় কিছুটা আপত্তিকর দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সঙ্গে সঙ্গে আয়েশ চোখ বড় বড় করে বলে উঠলেন, এত কিছু জানার পরেও রাজি তুই? কিভাবে সম্ভব? হাউ? কি জানার কথা বলছেন আপনি? রোশন ভাইয়ার সন্দেহী গলায় কথাটা বলতেই আয়েশ আশেপাশে তাকিয়ে রোশন ভাইয়ার কানের কাছে গিয়ে কিছুটা একটা বলতে লাগলেন। আমি ভ্রু কুচকে তাকালাম, আমিও এগিয়ে গেলাম শোনার জন্য। সেই সাথে এগিয়ে এলো ঋদ্ধি আপু। দেখ আনিশা, আর আমার দেখা হয়েছে প্রায় 1 মাস হবে। এরই মাঝে এই মেয়েটা আমার উপর এত জাদু করেছে যে ওকে আমি ঘুম থেকে উঠতে বসতে, ঘুমোতে, খেতে, হাঁটতে, গাড়ি ড্রাইভ করতে সব জায়গায় দেখতে পাই। একদিন তো গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করতে বসেছিলাম। কি সাংঘাতিক ব্যাপার ভাবতে পারছিস? রোশন ভাইয়া চোখ বড় বড় করে তাকালো। আমি বেশ কড়া চোখে ওনার দিকে তাকালাম। এত উল্টোপাল্টা কথা উনি কোথায় পেয়েছে সেটাই ভাবনার বিষয়। আবারও আয়াস বলে উঠলেন, নিশ্চয়ই জাদু মানে বুঝিসনি? রোশন ভাইয়া না বোধক মাথা নাড়াতেই, আরে এই জাদু সেই জাদু নয় রে, এই জাদু অন্য জাদু। মেয়েটা ওই যে দেয় না, মানে লাভ বাইট। তোর বিশ্বাস হচ্ছে না? সেদিন বান্দরবানের জঙ্গলেই তো ও আমাকে লাভ বাইট দিয়েছিল। ওইটাই তো ভুলতে পারিনি, প্রমাণও আছে আমার কাছে। দেখ আমার বাম গালে লাল দাগ আছে না? রোশন ভাইয়া হ্যাঁ বোধক মাথা নাড়ালো। তৎক্ষণাৎ এত নোংরা কথাবার্তা সহ্য করতে না পেরে জোরে চিৎকার করে বলে উঠলাম, স্টপ দিস!
আয়াসের হাত ধরে সোফা থেকে উঠিয়ে টেনে দাঁড় করালাম। আয়াস টানতে টানতে দাঁড়িয়ে পড়লেন। ওনার হাত চেপে ধরেই রাগের সাথে বললাম, অনেক হয়েছে আপনার নোংরা আর বাজে কথাবার্তা বলা। কি মনে হয় আপনার আপনি আমার নামে যা ইচ্ছে তাই বলবেন আর সবাই তাই বিশ্বাস করবে? বিশ্বাস করবে কি? অলরেডি বিশ্বাস করে গেছে নিশা পাখি। রোশন ভাইয়া দাঁড়িয়ে পড়ল। আয়াসের উদ্দেশ্যে স্ট্রেট কাট বলে উঠলেন, না আয়াস চৌধুরী, আপনার কথা বিন্দুমাত্র আমি বিশ্বাস করিনি। আমি আমার হবু বউকে বিশ্বাস না করলে কে করবে বলুন তো? সবাই আপনার মতো নয়। আমি আনিশাকে বিয়ে করতে রাজি। আয়াস চোখ লাল করে তাকালেন রোশন ভাইয়ার দিকে। ভাইয়ার একটা কথাও পছন্দ হয়নি সেটা বুঝতেই পারছি। গত 1 মাসে ওনার রাগ সম্বন্ধে বেশ ভালোই ধারণা হয়েছে আমার। হঠাৎ আমার হাত ঝটকা মেরে রোশন ভাইয়ার কলার ধরে বসলেন আয়াস। কড়া মেজাজ নিয়ে বলে উঠলেন, এই আমার মতো সবাই না মানে? আমার দিকে ইশারা করে বলল, ওকে, বিয়ে করার কথা মুখে মানবি না। রোশন ভাইয়া নিজের কলার ছাড়াতে চেষ্টা করছেন। আমি সহ ভাইয়া আর আসিফ ভাইয়া এগিয়ে গেলেন। আয়াসের হাত কলারের থেকে ছাড়ানোর চেষ্টা করলাম। আয়াস বেশ শক্তভাবে কলার ধরে রেখেছেন। অবশেষে সবাই মিলে ছাড়িয়ে নিলাম। আয়াস আমার দিকে কড়া নজরে তাকিয়ে আমাকে ঝটকা মেরে দূরে সরিয়ে দিলেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আগের মতো স্বাভাবিক হাসলেন উনি। শুধু হাসলেন না, হু হা করে হাসলেন। আমার রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেলাম সবাই। ওনার এসব ব্যবহারে কারণ বোঝার গবেষণা চালাচ্ছি। সেকেন্ডের মাঝে কত সুন্দর নিজের মুড চেঞ্জ করার ক্ষমতা রাখেন। বাবা কিছু বলার আগেই তাকে ইশারা করে থামিয়ে দেন আয়াস। আমার কাছে এসে আমার দিকে ঝুঁকে বলে ওঠেন, সোফিস, আনিশা তুমি কি বিয়েতে রাজি? হ্যাঁ আমি রাজি, এই বিয়েতে রাজি আমি। উনি এবার সোজা হয়ে দাঁড়িয়ে বাঁকা হাসি দিয়ে বলে উঠলেন, একটু তাড়াহুড়া করে ডিসিশন নিয়ে ফেলছো না? ভেবে দেখো রাজি তো, পরে যেন এই ডিসিশনের জন্য তোমাকে যেন পস্তাতে না হয়। থ্রেট দিচ্ছেন আমাকে? উনি মুখে হাত দিলেন যেন আমি কোনো পাপ কিছু বলেছি। না জানার ভান করে বললেন, একদমই নয়, আমি শুধু তোমাকে সাবধান করলাম মিস আনিশা। বাই দ্য ওয়ে আঙ্কেল, সো ছেলেমেয়ে দুজনেই তো রাজি দেখি বিয়ের জন্য। বিয়ের তোড়জোড় শুরু করুন। বাবার উদ্দেশ্যে বলল। বাবা তৃপ্তির হাসি হেসে মাথা নাড়ালো। তখনই আয়াস আবারও বলে উঠলেন, আমি দাওয়াত পাচ্ছি তো? দেখুন আমি কোনো কথা শুনতে চাই না। আপনারা দাওয়াত দিলেও আসবো, না দিলেও আসবো। একেবারে সঙ্গীত আর মেহেন্দি থেকে শুরু করে সব ইভেন্টে থাকবো। ভাইয়া এসে আয়াসের সঙ্গে হাত মেলালো। অবশ্যই মিস্টার আয়াস চৌধুরী, আপনাকে সবার আগে ইনভাইটেশন কার্ড আমি পাঠাবো। আর আমি বুঝতে পারছি আপনার রুড ব্যবহারের কারণ। আমার বোন আপনার মাথা হিট করে দিয়েছে সবার সামনে, তাই আপনি এমন ব্যবহার করছেন, রাইট? ঠিক বলেছেন, আমার মনের কথাগুলো ধরতে পেরেছেন। তাহলে তাহলে আজকে আসি, টাটা। কথাটা বলে সদর দরজার দিকে যেতে লাগলেন আয়াস। সামনে গিয়েও হুট করে কয়েক ধাপ পিছিয়ে আমার সামনে এলেন। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম ওনার চোখের দিকে। আসলে উনি কোনো গেম খেলতে চাইছেন, এবার সেটা বোঝার ব্যর্থ চেষ্টা করছি চোখের দিকে তাকিয়ে। উনি আমার কানে ফিসফিস করে বললেন, এভাবে তাকিও না। আমার চোখের যা ভাসছে, যা তোমার ঘৃণাকে জাস্ট 1 সেকেন্ডে ভালোবাসায় পরিণত করে দিতে পারে। এটা অসম্ভবের চেয়েও বড় কিছু আয়াস চৌধুরী। আয়ার নিঃশব্দে হাসলেন। বি কেয়ারফুল নিশা পাখি, বাই বাই। আমার চোখ মুখ ফু দিয়ে বলল। নিজের জ্যাকেটের কলার ঠিক করতে করতে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি ঠাই সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকলাম, আসলেই কি উনি চলে গেলেন? সত্যিই চলে গেলেন? সামনে বিয়ের জন্য ইনভাইটেশন কার্ড সাজিয়ে রাখা হয়েছে। এক এক ইনভাইটেশন কার্ড এক এক ডিজাইনের। আমার কোনটা পছন্দ সেটাই সিলেক্ট করা হবে। ইনভাইটেশন কার্ড এক সাইডে রেখে খাটের এক কোণে বসে বসে নখ কামড়াতে ব্যস্ত আমি। মাথা থেকে একটা কথা কিছুতেই বেরোতে চাইছে না। আয়েশের প্ল্যানিংটা কি? উনি কি সত্যি সত্যি সব কিছু মেনে নিয়েছেন, নাকি এটাও তার প্ল্যানিংয়ের কোনো অংশ মাত্র? সব থেকে বড় কথা, উনি কি না আমার বিয়ের ডেট অবধি ঠিক করেছেন, সেটা ফোন করে বাবাকেও জানিয়ে দিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যাতে ওই দিনটাতেই আমার বিয়ে হয়। এই দিনে বিয়ে হলে নাকি উনি সব থেকে বেশি খুশি হবেন। ভাবা যায় এসব? বাবা বেশ খুশ মেজাজে
থাকার কারণে এই আয়াসের কথা খুব ভালোভাবে মেনে নিয়েছেন। এই দিক প্রতিনিয়ত আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছেন। জানি না কবে এই মাথা ব্যথা থেকে মুক্তি পাবো আমি। ওনার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এক প্রকার জেদের বশে এই বিয়েতে রাজি হয়েছিলাম। নয়তো রোশন ভাইয়াকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার। বিয়েটা আজ থেকে ঠিক 24 দিন পর। এই 24 দিন পর আয়াস বিয়ের ডেট ঠিক করেছেন। এখানে আমার সব থেকে বেশি ভয়, কেননা 24 দিন পর আয়াসের বলা সেই 25 দিন ফুরিয়ে যাবে। কেন জানি না মনে হচ্ছে আয়াস আমার এবং আমার ফ্যামিলির সাথে কোনো বড় ধরনের গেম খেলতে চাচ্ছেন। এত ভাবনার মাঝে ঋদ্ধি আপু এসে আমার পাশে ঘেঁষে বসলো। আমি নাক ফুলিয়ে তার দিকে তাকিয়েও আবার নখ কামড়াতে আরম্ভ করলাম। ঋদ্ধি আপু আমার সামনে কতগুলো ইনভাইটেশন কার্ড তুলে ধরলো। বিস্ময়ের সাথে বলে উঠল, আরে সাবি, এত সুন্দর সুন্দর ইনভাইটেশন কার্ড তোর সামনে হাজির হয়েছে, তবুও তোর একটাও কার্ডও পছন্দ হচ্ছে না? একটা কার্ড হাতে নিয়ে বলল, দেখ, অনেক সুন্দর। এটা পছন্দ না হলে ওই যে ওটা দেখ, লাল এবং গোল্ডেন কালারের মতো। উফ আপু, আমার ভালো লাগছে না, তুমি বরং তোমার পছন্দ মতো একটা কার্ড সিলেক্ট করে নাও। আপু খানিকটা বিরক্ত হলো, আর একটা সুন্দর কার্ড হাতে নিয়ে বলল, বিয়ে তোর হবে, জামাই তোর হবে, ইনভাইটেশন যাবে তোরা তো জামাইয়ের নামে, আর কার্ড চুজ করব আমি। কথাটা বলে আপু আমার হাতে কার্ড ধরিয়ে দিল। আমি বিরক্তের শ্বাস ফেলে কার্ডটা ছুঁড়ে ফেলে বললাম, তো একটা কাজ করো, আমার জামাই তুমি নাও, বউ তুমি সাজো, বিয়েটাও তুমি করো, আই নেভার মাইন্ড। আমার কথা শোনার সাথে সাথে আপু হা হয়ে গেল। অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল,